আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাষ্ট্রের কাঠামো না পাল্টিয়ে জোড়া তালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলেও মনে করেন তিনি। প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ। সংলাপে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 15 বছরের ধ্বংস করা দেশ রাতারাতি ঠিক করা সম্ভব নয়। নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করেন খুব কারণ ছোট, আমার কাছে মনে হয় না। বিচ্ছিন্ন ভাবে কোনো কিছুই করা যায় না, জোড়া তালি দিয়েও কোনো কিছু করা যায় না। যে আসলে কাঠামোটা সংস্কার দরকার। আমলা নির্ভর সমাজ ব্যবস্থা পরিবর্তন করে জনগণের ক্ষমতায়নের উপর জোর দেন বিএনপি মহাসচিব। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সংস্কার নিয়ে তাড়াহুড়ো করলে সুফল মিলবে না। গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটাকে ভুলে গিয়ে কেউ বাংলাদেশকে নেতৃত্ব দিতে সফল হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান স্টাডি সার্কেল আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে সব দলেরই রাজনীতি করা কঠিন হয়ে পড়বে। মানুষের মনোজগতের যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে বললে হবে, এটা ঘটাতে হবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছিলেন পিআর পদ্ধতি, মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি, অনেকটা ওইরকম। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও মাঠ তৈরি করে রাজনৈতিক নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 5 বছর পর অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সম্মেলনে অংশ নেন নেতাকর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কেউ কেউ এই পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পায়। আওয়ামী লীগ নামের কোন সংগঠন কোনদিন রাজনৈতিক সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের বেলটিয়া এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও মাঠ তৈরি করে দেয় রাজনৈতিক নেতাকর্মীরা। ছাত্ররা নেতৃত্ব দেয়, আমরাও নেতৃত্ব দিয়েছি, এবারও ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু মাঠ তৈরি করে রাজনীতিবিদরা। মাঠ তৈরি হয় বলে সেই মাঠে যুবকরা খেলতে পারে। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল হামিদ, আরটিভি।
ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি বলেন, ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নেই। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ মোটামুটি প্রস্তুত, আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। সকালে রাজশাহীতে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে, সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে নির্বাচনী সীমানার শুনানি শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। জনগণ নির্বাচনমুখী হলে আওয়ামী লীগ সহ কোনো পক্ষের ষড়যন্ত্রই তা বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। কৃষি উপদেষ্টা হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। দাম বাড়ার পেছনে টানা বৃষ্টিতে মাঠে সবজি নষ্ট হওয়াকে দায়ী করেন তিনি। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনাদের দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। পরে দারুসালাম থানা পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভাড়া ভবনে থাকা ঢাকা মহানগরের থানাগুলোর জন্য নিজস্ব ভবন করা হবে। তার ভিতরে 25টাই ভাড়া, 25টায় শুধু জায়গা আছে। আমরা এবার আরো 8টা থানা হয়তো আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এই জন্য অনেক সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের সরকারের বিষয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার বিকেলে ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আর জাতীয় নাগরিক পার্টি মনে করে, পাকিস্তানের উচিত সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর ইস্যুটিকে সমাধান করা। এরপর সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করে বিএনপি। এর আগে দুপুরে 3 দিনের সরকারি সফরে ঢাকা আসেন ইসাক দার। এটি 13 বছর পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এ সফরে প্রধান উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে পাকিস্তান বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা সহ নানা ইস্যুতে আলোচনা হবার কথা রয়েছে। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার এবং এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ডাকসু নির্বাচনে ত্রুটিযুক্ত আবেদনকারীদের আপিলের সময় শেষ হলো আজ। আগামী ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে নির্বাচনে জয়ী হলে ঢাবিতে কোয়ালিটির রাজনীতি উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর মেধার রাজনীতিকে সমর্থনের আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়ুম। রাকিব হাসানের রিপোর্ট।
জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ত্রুটিযুক্ত মনোনয়নের কারণে নির্বাচনে স্থগিত হওয়া ৪৭ প্রার্থীর মধ্যে শেষ দিনে আপিল করে ৩৪ প্রার্থী। ডাকসু নির্বাচন একটি বড় আয়োজন। নির্বাচনে যতক্ষণ সহযোগিতা আচরণ থাকবে ততক্ষণ পর্যন্ত মাঠে থাকার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাবিতে কালো দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে, পরিষ্কার কথা। ডাকসু নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার। এই ডাকসুর জন্য দেখেছেন জীবন মরণ ফাইট করতে হয়েছে আমাদেরকে। ভিসি স্যারের বাসভবনের সামনে আমার অনশন করতে হয়েছে। তখন সেই প্রভাব বিলয় পিছু হটলো, তারা তফসিল দিল, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। তারা সূক্ষ্ম জাল বুনে রেখেছে যেন নির্বাচন একটা ক্যাচাল তৈরি হয়ে থাকে। খাদ্য আবাসন সহ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গীকার ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের। আমরা কোয়ালিটি নির্ভর রাজনীতি করব, নট কোয়ান্টিটি। কোয়ালিটি যখন থাকবে কোয়ান্টিটিটা আপনার হাতেই থাকবে। এক হাতে থাকবে যেমন কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা। কাঁদা ছোড়াছুরি বাদ দিয়ে সবাইকে মেধার প্রতিযোগিতার আহ্বান জানান ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়ুম। অনেক আমাদের বন্ধুপ্রতিম অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছড়াছড়ি আমরা বন্ধ করি, আমরা প্রতিযোগিতা করি, আমরা মেধার চর্চা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি। রাকিব হাসান, RTV, ঢাকা। ভারতীয় মাদক ও চোরাই পণ্যে সয়লাব দেশ। সীমান্তে অবৈধ পথে এসব পণ্য দেশে প্রবেশ করছে। শুধু গেল জুলাই মাসে ১৭৪ কোটি টাকার বেশি মাদক, গান পাউডার ও বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বিজিবি। বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় সীমান্তে গড়ে উঠেছে মাদক কারখানা। সীমান্ত সম্মেলনে এসব তুলে ধরে সমাধান করা উচিত বলে মনে করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান। এয়ার বাদলের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। এটি এ মাসের 13 আগস্টের চিত্র। বিজিবির জব্দ করা বিপুল মাদক এভাবেই ধ্বংস করা হচ্ছে। তবে এটি শুধু কক্সবাজারের দৃশ্য, পুরো দেশের অবস্থাও একই রকম। তথ্য বলছে, গেল জুলাইয়ে সীমান্ত এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান সামগ্রী জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া ২০২৪ সালে ২,১৮৪ কোটি টাকার এবং এবছর এ পর্যন্ত প্রায় ১৬২ কোটি টাকার বেশি শুধু মাদকই জব্দ করা হয়েছে। প্রথম সারিতে রয়েছে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন ও ক্রিস্টাল ম্যাথ সহ সব ধরনের মাদক। সাবেক বিজিবি কর্মকর্তার অভিযোগ অনুযায়ী বাংলাদেশে ছড়িয়ে দিতেই প্রতিবেশী দেশ সীমান্তে মাদকের কারখানা গড়ে তুলেছে। এসব বন্ধে সীমান্ত সম্মেলনে আলোচনার পাশাপাশি সরকারকে কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। কেবল বাংলাদেশে পাচার করবার জন্যই সীমান্তের চারিদিকে বেশ কতগুলো ছোট ছোট কুটির শিল্পের মতো ফেন্সিডিল কারখানা তৈরি হয়েছে। আমরা এগুলোর ঠিকানা সহ মালিক যিনি আছেন উৎপাদনকারী তাদের নাম সহ ভারতের কাছে হস্তান্তর করেছে। সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর যদি আলোচনায় সমাধান না আসে সেই ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যে আছে তাদেরকে সীমান্তকে নিরাপদ করবার জন্য আরও বেশি কঠোর আইন প্রয়োগ করতে হবে। ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ ইন, অবৈধ প্রবেশ রোধ, মাদক, অস্ত্রগোলা বারুদ ও অন্যান্য চোরাচালান রোধ সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। AR বাদল, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ফের একটি মাছ ধরার ট্রলার সহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন সাপুরীর দ্বীপ জেটিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম। এর আগে গেল ৫ ও ১২ আগস্ট ২ দফায় নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার সহ
7 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। সিলেটে 5 কোটি 20 লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দাবি পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকের হাতে বিমা দাবির চেক তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিমউদ্দিন। সভায় কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহারুদ্দিন মজুমদার সহ বিমা কর্মীরা। ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলা মানুষদের বাংলাদেশি বলে আখ্যা দেয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার কলকাতায় ভারতের তরুণ সমাজ তাদের কী ধরনের সামাজিক সুযোগ থাকা উচিত শীর্ষক এক আলোচনায় এ নিয়ে কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাংলাভাষীদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর মতো হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা জানান তিনি। হাস্যরস করে বলেন, তার পৈতৃক ভিটা ঢাকায়, তাই তারও সেখানে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষদের পেশাগত বাধা ও অসম্মানের বিষয়েও স্থানীয় গণমাধ্যমের কাছে ক্ষোভ ছাড়েন তিনি। তবে ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এই নোবেলজয়ী। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের অতীত ঘনিষ্ঠ সম্পর্ক মনে করিয়ে হুঁশিয়ারি দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের ওয়ার্ল্ড লিডার্স ফোরাম অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের বিষয়ে এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই তথ্য নিশ্চিত করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি। বিশ্বের মোস্ট ওয়ান্টেড আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে 2011 সালে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে খোঁজ পাওয়ার বিষয়টি ওয়াশিংটনকে স্মরণ করায় তিনি। এদিকে ভারতের দাবি অপারেশন সিন্দুরের সুনির্দিষ্ট হামলায় পাকিস্তানকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছিল। অন্যদিকে ট্রাম্প দাবি করছে যুদ্ধবিরতিতে তার হস্তক্ষেপ রয়েছে। গাজায় দুর্ভিক্ষ ঘোষণার মধ্যেই উপত্যকাটি জুড়ে হামলা চলমান রেখেছে দখলদার ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে অন্তত 65 ফিলিস্তিনি। এদের মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে কমপক্ষে 37 জন। এদিকে গাজা সিটি পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের শর্ত না মানলে সংগঠনটির জন্য নরকের দরজা খুলে যাবে বলেও এক এক্স বার্তায় হুঁশিয়ারি দেন কাটজ। এদিকে গাজা সিটি ও আশেপাশের এলাকায় সৃষ্ট দুর্ভিক্ষ মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি গাজার মানুষদের রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক পক্ষের প্রতি আহ্বানও জানান। অন্যদিকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও। খেলার খবর। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দলে জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। এছাড়া সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে ডাক পেয়েছেন অফ স্পিনার নিশিতা আক্তার নিশি। তবে বিসিবি ঘোষিত বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইসমা তানজিম। আগামী 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। চলতি মাসের শেষে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল 2025। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের যৌথ পৃষ্ঠপোষকতায় হবে টুর্নামেন্টটি। পূর্বাঞ্চলের ম্যাচ ফার্মে বাফুফে কার্যনির্বাহী কমিটির 4র্থ সাধারণ সভা শেষে কথা জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। সভায় প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল অনুমোদন, ফুটসাল এশিয়া কাপের বাছাইয়ে বাংলাদেশের অংশগ্রহণ সহ 28টি বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি। আমাদের এই মিটিং আমরা সাকসেস এবং বাংলাদেশের ফুটবল বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় ফুটবল দল বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাবিদ আওয়ালের নেতৃত্বে বর্তমান কমিটি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং যে কাজ করে যাচ্ছে সামনের দিকে আরও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আরও সামনের দিকে যাবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।